সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। আচার্য একটা খুব ভালো পরিকল্পনা পাঠিয়েছেন। দাজিৎ বাবু, আপনি আমায় একটা কথা বলুন, যখন আপনি ওই সুড়ঙ্গটা বানাচ্ছিলেন তখন আপনারা খোদাই করতে করতে মাটির নিচে নিঃশ্বাস কিভাবে নিচ্ছিলেন? এ আবার কেমন প্রশ্ন? নিঃশ্বাস তো নাক দিয়েই নাই না। সে তো ঠিক আছে, কিন্তু মাটির নিচে হাওয়া কিভাবে আসছিল? আমরা হাওয়া আসবার জন্য বাতায়ন বানাতাম, ওর ভেতর থেকেই হাওয়া আসতো। তাহলে ঠিক আছে, আপনি সবার প্রথমে গিয়ে ওই বাতায়নগুলো খোদাই করা শুরু করে দিন। ঠিক আছে। এবার আমাদের বালিকে শুধু এটাই বলতে হবে যেন উনি আমাদের অনেকটা পরিমাণ কুম্ভি ঘাস দেন, কারণ কুম্ভি ঘাস জ্বলনশীল হয় আর জ্বালানোর পর ওখান থেকে অনেকটা ধোঁয়া বেরোয়। আমরা বাতায়ন থেকে ওটা জ্বালিয়ে নিচে ফেলে দেব। তাতে কি হবে? এতে অনেক পরিমাণ ধোঁয়া সুড়ঙ্গের অন্যান্য বাতায়ন থেকে বেরোতে থাকবে। আর আচার্য এটা বলেছেন, যদি তুমি রাজকোষাগার অবধি পৌঁছতে না পারো তাহলে আগুনের ভ্রম তৈরি করে রাজকোষাগারকেই বাইরে বের করে আনো। আমরা এই পরিকল্পনাটা কমোদি উৎসবে করব না, আচার্য আমাদের এই কাজ কমোদি উৎসবের ঠিক এক রাত আগেই করতে বলেছেন। কৌমুদি মহোৎসবের এক রাত আগে? তুমি নিশ্চয়ই জানো ওটা বছরের সবচেয়ে ঠান্ডা দিন বলে মানা হয়, কিন্তু আচার্য এই দিনটাই কেন বাছলেন? জানি না, হতে পারে যে আচার্য এটা ভেবেছেন যে যদি কার্বিনাথ আর বালি আমাদের সাথে থাকে তাহলে আমরা রাজকোষাগার লুট করতেই পারবো না। আর এটাও তো হতে পারে আমরা রাজকোষাগার ওই দিন লুট করব যেদিন কার্বিনাথ আর বালি আমাদের উপর সন্দেহ করবে না, আর আমরা ওদের অবাক করে আমাদের কাজটা করব। সেজন্যই তো আচার্য কমোদি উৎসবের ঠিক আগের রাতের কথাই ভেবেছেন রাজকোষাগার লুট করার জন্যে। বন্ধুরা, এবার আমাদের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। হ্যাঁ, সময় আমাদের হাতে খুব কম। কমোদি উৎসব আর মাত্র 4 দিনই বাকি। অর্থাৎ আমার মাকে খোঁজার জন্য আমার কাছে মাত্র 3 দিন সময় আছে। মাকে খোঁজার উপায় আছে আমার কাছে। আচার্য কি বলেছিলেন চিঠিতে? রাজকোষ অবধি পৌঁছাতে পারবো না, তাহলে রাজকোষকে বের করে আনো। অর্থাৎ সমস্ত বন্দীদের কাছে একসঙ্গে পৌঁছাতে পারবো না, তাহলে বন্দীদের বাইরে নিয়ে এসো। কিছুদিন আগেই আমি শুনেছিলাম এখানে একটা মোনাদি স্তম্ভ আছে। যখন জরুরি সংবাদ বন্দীদের কাছে পৌঁছতে হয় তখন স্তম্ভে থাকা দামামাটা বাঁচাতে হয়, আর সমস্ত বন্দীরা ছুটে এসে একত্রিত হয়ে যায়। আর যদি এটা হয়ে যায় তাহলে চন্দ্রগুপ্ত, তুমি তোমার মাকে খুঁজে পাবে। মহারাজ, আমায় একটু সময় দেবেন আপনি? উৎসব সম্পর্কিত একটা বিশেষ কাজের কথা মনে পড়ে গেছে। অবশ্যই প্রিয় ভাই। ধন্যবাদ মহারাজ। আমার তো এই 3 দিনের উৎসবের কথাটা শুনে
আমার ভালো লাগছে না অমাত্য। আমার তো রাক্ষস থাকতে আপনার চিন্তা করবার কোনো প্রয়োজন নেই মহারাজ। আমি ঠিক আপনার মতন বহুরূপীকে ডাকিয়ে নিয়েছি। বিষাক্ত তীরধারী ধনুর্ধর গুপ্ত রূপে মহলে নিযুক্ত করা হয়েছে, আর বিষাক্ত অস্ত্রধারী রাজভক্তদের রাজকোষের পাশে নিযুক্ত করা হয়েছে। অমাত্য, তুমি যখন আছো তখন আমার চিন্তা করার প্রয়োজন কি? টিকড়দা, धा क्रिकेट धा धा क्रिकेट धा। এই সংকট সূচক আওয়াজ আমি এক্ষুনি দেখে আসছি কি হলো। সৈনিকরা এক্ষুনি বাইরে গিয়ে দেখো কি হয়েছে, যাও। মহারাজ, আমি নিজে এক্ষুনি গিয়ে দেখে আসছি। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। আচ্ছা মহারাজ। চন্দ্রগুপ্ত, না, এখনো অব্দি মাকে দেখতে পাইনি। কি নাম যেন তোমার? ওই মুরা। মুরা, এসো এসো এসো। এসো মুরা। চন্দ্রগুপ্ত, ওই দেখো, ধননন্দ কোনো মহিলাকে নিয়ে যাচ্ছে। না না চন্দ্রগুপ্ত, না 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 চন্দ্রগুপ্ত, মা। না চন্দ্রগুপ্ত, না না চন্দ্রগুপ্ত, যেতে দাও আমায়। ধননন্দ, তোকে আমি ছাড়বো না। না। কোনো ঘোষণা নয়, একটা কথা বলতে চাই সবাইকে। যদি একবার কেউ আমার খাদানে এসে যায় তাহলে ব্যাস
মৃত্যুই শুধু তাকে মুক্তি দিতে পারে। তেরে কেটে ধা। আমার মাকে যদি মারিস জননন্দ, তাই ভয় পাও, ধননন্দকে ভয় পাও। কখনো নিজেদের মনে ভুল করেও আমার বিরুদ্ধাচরণ করার কিংবা ষড়যন্ত্র করার পরিকল্পনা আনবেও না, কারণ ধননন্দ একটা সাপ, দুমুখ সাপ। সামনে থেকে আক্রমণ করলে সামনে থেকে ছোবল মারবে, পিছন থেকে আক্রমণ করলে পিছন থেকে ছোবল মারবে। এই নারী, একে দেখো, এর ছেলেও আমাকে মারতে চেয়েছিল। ওকে তো আমি আগেই মেরে দিয়েছি, কিন্তু একে আমি একবারে মেরে ফেলতে চাইনি। প্রতিদিন প্রতি মুহূর্তে মারতে চেয়েছিলাম, তাই আমি ওকে এখানে পাঠিয়েছি। মুরা, বলো এদেরকে আমার বিরুদ্ধে গেলে তার কি ফল হয়, বলো। সবাই কান খুলে শুনে রাখো, যদি আমার বিরুদ্ধে যাওয়ার কথা কেউ ভেবেও থাকো, তাহলে মেরে ফেলো মনের মধ্যেই নিজেদের ভাবনাকে, নয়তো আমি মেরে ফেলবো তাকে। কিভাবে? এইভাবে ধাতের কেটে ধা। ধাতের কেটে ধা, ধাতের কেটে ধা। মহারাজ, মহারাজ, কি হয়েছে মহারাজ? মহারাজ, Trigda, 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 trigda.
Trigda, 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 trigda. করবি? এত নিচে নেমে গেছিস তুই? নিজেদের মহারাজের ওপর হামলা করিয়ে দিলি? আপনি মিথ্যে দোষারোপ করছেন। এখানে যা কিছুই হয়েছে সব আপনার নির্দেশেই হয়েছে দাদা। কারণ আপনি আমায় ঈর্ষা করেন, আমার শক্তি, আমার ক্ষমতা, খ্যাতি দেখে হিংসে করেন আপনি। আমাকে ভয় পান আপনি। আপনার ভয় একটাই, যে আমি আপনার সিংহাসন না ছিনিয়ে নিই। আরে মূর্খ, সামান্য এইটুকু ব্যাপারের জন্য আমি এত বড় একটা ঘটনা ঘটাবো? এই যে সুন্দর চেহারা ভগবান আমাকে দিয়েছেন, সেটাকে আমি নিজেই আমার নিজের হাতে নষ্ট করে ফেলবো? কত বড় মূর্খ রে তুই! তেরে কেটে ধা। আমাকে আঘাত করার জন্য বাহানা খুঁজছিলেন আপনি, আর সুযোগ বুঝে আপনি যদি আমার সঙ্গে অন্যায় করেন, কেউ যাতে আপনাকে প্রশ্ন না করতে পারে। Trigda, trigda, trigda. অমাত্য, এ তো কেবল মূর্খই নয়, মহামূর্খ দেখছি। ধননন্দের বাহানা চাই? আরে বুদ্ধিহীন, মগধে কাউকে মারার জন্য ধননন্দের কোনো বাহানার প্রয়োজন হয় না। ধা ধা তেকড় ধা তেকড় ধাই। যদি তোমার এতটাই ক্ষমতা থাকে দাদা, তাহলে আপনি টাপলিতে অরাজকতা কেন ছড়ালেন? এই প্রশ্নের কোনো উত্তর আছে আপনার কাছে? Trigda, trigda, trigda. Trigda. নেই তো, কিন্তু আমার কাছে আছে। আপনি টাপলিতে অরাজকতা এই জন্যই সৃষ্টি করেছিলেন, যাতে ওইখানকার পরিস্থিতির সুযোগ নিয়ে আপনি স্বয়ং নিজের রাজকোষ লুট করতে পারেন। আর আপনার এই কুকীর্তির সমস্ত দোষ আমার উপরে চাপিয়ে দিতে পারেন। অমাত্য, এর তো সত্যিই দেখছি মাথাটাই খারাপ হয়ে গেছে। দিন ধা ধা ধা। নিজের রাজনৈতিক বুদ্ধিতে ধননন্দ তোর থেকে 4 পা এগিয়ে রয়েছে। চক্রধা, যদি এই দুই ভাই নিজেদের বিশ্বাসে এতটাই অটুট থাকে, তাহলে এটা তো ভাবতেই হয় যে এর পিছনে অন্য কেউ নিজের চাল চালছে না তো। কার্বি, প্রিয় ভাই, যদি তুমি আমার পূজনীয় পিতার অনিচ্ছাকৃত ভুল না হতে, তাহলে কবেই আমি তোমাকে সমাপ্ত করে দিতাম। Trigda, 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 trigda. নিয়ে যাও একে। আর বন্দি করে রাখো কারাগারে। ঠিক আছে দাদা, আপনার যা ইচ্ছে আপনি করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, শীঘ্রই এর প্রত্যুত্তর দেবে কার্বিনাথ। Trigda, trigda, trigda.
প্রতিশোধ। হয়তো এই পৃথিবীর সব থেকে অভাগা সন্তান আমি। আমার মা আমার এত কাছে আসার পরেও আমি ওনার কাছে যেতে পারলাম না। এই ঈশ্বর যে কি চান কে জানে, যে আমার মা আমার এত কাছে থেকেও অনেক দূরে রয়েছে। চন্দ্রগুপ্ত, সত্যি আমাদের বিশ্বাস করো চন্দ্রগুপ্ত, এখান থেকে বেরোনোর আগে আমরা অবশ্যই তোমার মাকে খুঁজে বের করব। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, আমি সুরঙ্গর বাতায়ন খুঁজে পেয়েছি। 5টা বাতায়ন আছে ওখানে, হ্যাঁ, যেটা সোজা রাজকোষের সুরঙ্গের সঙ্গে যুক্ত। এবার বলো আমাদের কি করতে হবে? বাবু, এবার আমাদের শুধু কুম্ভি ঘাস চাই, যেটা অনেকক্ষণ ধরে জ্বলবে আর অনেকটা ধোঁয়া উৎপন্ন করবে। কিন্তু এরকম ঘাস কোথায় পাওয়া যাবে? আমি বলতে পারি, তোমরা এখান থেকে বাইরে যাও। আমি বলছি ওই ঘাসগুলো তোমরা কোথায় পাবে। এসো আমার সাথে। দেখো, এখন আমাদের আরো বেশি সাবধানে থাকতে হবে। কার্ভিনাথকে বন্দী করা হয়েছে, আর মহারাজ ধনানন্দ ভাবছেন যে এই আক্রমণটা কার্ভিনাথ করিয়েছেন, আর কার্ভিনাথের নির্দেশ মতোই ওনার উপর আক্রমণ করা হয়েছে। যখন আমরা সবাই এটা জানি যে এসব ওই মহারাজ ধনানন্দেরই ষড়যন্ত্র। দেখো, সবকিছু আগের পরিকল্পনা মতোই হচ্ছে তো? নিঃসন্দেহে। তাহলে বলো, তোমাদের ওই ঘাসটা কেন দরকার? এই জন্যে যাতে আমাদের মধ্যে কাউকে যদি কেউ দেখে ফেলে, তখন আমরা অনেকটা ধোঁয়া উৎপন্ন করে তার আড়ালে ওখান থেকে পালাতে পারি। বাহ, অসাধারণ বুদ্ধি তোমার। দেখো, আজকে রাত হলেই পাহাড়ের শেষ চূড়ার সামনে এসে দেখা করো। আমি তোমাদের জন্য এই ঘাসের ব্যবস্থা করছি, ঠিক আছে? ঠিক আছে। আচার্য, আচার্য, ধননন্দ কার্ভিনাথকে বন্দী করে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। লোখণ্ডীর লোকেরা নিজেদের মধ্যে এটাই বলাবলি করছে যে ধননন্দ খাদানে নিরীক্ষণ করার সময় কেউ ওনার উপরে আক্রমণ করেছে। অত্যন্ত স্বাভাবিক। একজন শত্রু ধননন্দ আর দ্বিতীয় শত্রু কার্ভিনাথ। আজ হয়তো পরস্পর লড়াই করছে, কিন্তু কতক্ষণ? বহুদিন ধরে শত্রুরা একে অপরের সঙ্গে লড়তে পারে না। পারস্পরিক শত্রুতা বজায় থাকবে, ঝগড়া চলতে থাকবে, আর তার জন্য প্রয়োজন দুজনকে দূরে দূরে রাখা, যা এখন আর সম্ভব নয়। আমি কিছু বুঝলাম না আচার্য, দয়া করে বিস্তারিতভাবে বলুন না। কার্বির কারাগারে যাওয়া আমাদের জন্য সংকট উৎপন্ন করতে পারে। হতে পারে যে সেখানে ধননন্দ আর কার্বি সামনাসামনি আসবে।
একে অপরের ওপর দোষারোপ করবে। এ সময় 100% সম্ভাবনা রয়েছে সত্য প্রকাশ হয়ে পড়ার। সবাই জানতে পারবে যে দুজনের মধ্যে মতভেদ আমরা সৃষ্টি করেছি। তার অনেকগুলো ভয়ঙ্কর পরিণাম হতে পারে। একটা পরিণাম তো আমি দেখতেই পাচ্ছি। কার্বি জানে যে চন্দ্রগুপ্ত খাদানে আছে, আর ধননন্দ জানে যে মুরাও খাদানে আছে। আমি চাই তোমরা দুজন খাদানের ওপর কড়া নজর রাখো। সেখানে হওয়া প্রত্যেকটা ঘটনার খবর যেন আমার কাছে পৌঁছয়। দুজন পাপী আমাকে কূটনীতির যে খেলা খেলতে বাধ্য করেছে, সেই খেলায় প্রতি পদক্ষেপে বিপদ আছে। কে কখন কোথা থেকে কিভাবে আক্রমণ করবে আগে থেকে তার অনুমান করতে পারা এখন আর প্রত্যেকবারের মতো সহজ হবে না। সতর্ক তো থাকতেই হবে। চন্দ্রগুপ্ত, এসো তাড়াতাড়ি। অমাত্য সৈনিক চারিদিকে ছড়িয়ে রয়েছে। এবার আমাদের আরো বেশি করে সাবধান থাকতে হবে। আর হ্যাঁ, তুমি যে ঘাসটা চেয়েছিলে না, এই যে সেই ঘাসটা। এবার এটা দিয়ে তোমার যা করার তাই করো। আর আমাদের সেনাপতি কার্ভিনাথকে কারাগার থেকে মুক্ত করাও তাড়াতাড়ি। এই না, কে ওখানে? কারা কারা ওখানে? চলো। বন্ধুরা, সবাই আলাদা আলাদা পথে পালিয়ে যাও। দাজিদ বাবু, আপনি আমার সাথে আসুন। চলুন। তুমি এখান থেকে কাউকে পালাতে দেখেছো? শুনতে পাওনি? কাউকে এখান থেকে পালাতে দেখেছো? দেখিনি, আমি কাউকে দেখিনি। তুমি ওদিকে দেখো, আমি এদিকে দেখছি। ঠিক আছে।
দানান অমাত্য, একে যারা বন্দি করেছিল সেই কারাগারের রক্ষকরা বলেছে একে ধরবার সময় এর সাথে যে অন্য 3 জন বন্দী ছিল তারা আর ধরা পড়েনি। মগধের রাজকোষকে সুরক্ষিত করবার জন্য আলাদা আলাদা পাহাড়ার ক্ষেত্রে বামনদের এক বিশেষ দল বানানো হয়েছিল। তুমি সেই দলেই ছিলে না? কি নাম ছিল যেন তোমার? হ্যাঁ, দাদিদ, এটাই তোমার নাম, তাই না? কাজ শেষ হবার পর তোমাদের সবাইকে ওখানেই মাটিতে পুঁতে দেওয়ার আদেশ ছিল, কিন্তু সবাইকে ওখানে কবর দিলেও তোমাকে কেউ খুঁজে পায়নি, না মাটির ভেতরে নাই মাটির উপরে। তাহলে চাণক্য রাজকোষ লুট করবার জন্য তোমাকে ব্যবহার করতে চেয়েছে। এবারে তুমি নিজের মুখে সমস্ত সত্যিটা স্বীকার করবে, নাকি আমি তোমার গলা ধর থেকে আলাদা করে দেব? মনে হচ্ছে ও মুখ ফুটে কিছু বলবে না। ওর গলাটা ধর থেকে আলাদা করে দাও। দাঁড়ান অমাত্য, দাঁড়ান। দেখুন অমাত্য, এদের কি পরিকল্পনা তা আমি কিছুই জানি না, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো যে কৌমুদী মহোৎসবের দিন এরা রাজকোষ লুট করে চাণক্যর সঙ্গে পাহাড়ের চূড়ায় এই লুট করা ধন সম্পদ নিয়ে দেখা করবে। তাহলে চালাচ্ছেটা কি এই পরিকল্পনাটা? বাইরে থেকে চাণক্য আর ভেতরের চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত? চন্দ্রগুপ্ত এখনো বেঁচে আছে? হ্যাঁ, চন্দ্রগুপ্ত জীবিতই আছে। আচ্ছা, তাহলে চন্দ্রগুপ্ত এখনো বেঁচে আছে। ওই কার্বিনতের বিরুদ্ধে টাপলি গ্রামবাসীদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। দেখুন অমর্ত্য, আমি আপনাকে সব সত্যি কথা বলে দিলাম। এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। আমাকে মারবেন না তো? আমি তোমায় মারবো না দাদিদ, আমি তো তোমায় বড় ভালোবেসে ব্যবহার করব। তাহলে সবার আগে এই খবরটা নেওয়া যাক যে এখানে ভেতর থেকে তোমাদের সবাইকে সাহায্য করছে কে। এখানে কি করছে? একে এক্ষুনি ছেড়ে দেওয়া হোক। কি দেখছো? অমাত্যর সাথে আমার কথা হয়ে গেছে, ছেড়ে দাও ওকে। এটা কি ধৃষ্টতা? তোমাদের এত বড় সাহস! সরো আমার সামনে থেকে।
চন্দ্রগুপ্ত, আপনি? লোকজন আমায় অমাত্য রাক্ষস এমনি এমনি বলে না বালি। মেরে ফেলো ওকে। আমাকে ক্ষমা করে দিন অমাত্য, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ব্যাস, একটা শেষ কাজ বাকি। আমার মুড়াকে চাই। বিশেষ সৈনিকদের কাজে লাগাও বা যা ইচ্ছে করো, আমার মুড়াকে চাই। আর হ্যাঁ, এই কাজটা পুরোটাই যেন একেবারে গোপন থাকে। কেউ যেন এটা ঘুণাক্ষরেও টের না পায়, সেটা চন্দ্রগুপ্ত হোক কিংবা ধরো আর অন্য কেউ। দাজিদ বাবুর কোনো খোঁজ পেলে? দাজিদ বাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু বালি মারা গেছে। হ্যাঁ, আমাদের চোখের সামনে ওকে, ওর মৃতদেহ নিয়ে যাচ্ছিল ওরা। এটা কোনো শুভ সংকেত নয় চন্দ্রগুপ্ত। আমাদের সব চাল ব্যর্থ হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আমাদের এই অভিযান মাঝপথে ছাড়তে হবে। না শশাঙ্ক, এই তুমি কি বলছো? এ তো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থেকে হেরে যাওয়ার মতো কথা। আর শশাঙ্ক, আমরা বেঁচে থাকতে কখনো হার মানব না। আমায় বিশ্বাস করো বন্ধুরা, এবার আমরা এখান থেকে পিছিয়ে যেতে পারি না। ওই দপলিবাসীরা কত আশা করে বসে আছে আমাদের উপর, আর আমি ওদের জন্য এই অভিযান পূর্ণ করতে চাই। আমি আমার আচার্যের জন্য এই অভিযান পূর্ণ করতে চাই। আর আমি তো আমার মাকেও খুঁজে পাচ্ছি না। জানি না ওনাকে কোনোদিন খুঁজে পাবো কিনা। দেখো চন্দ্রগুপ্ত, রাজকোষাগারের অভিযান কি হবে সেটা তো আমার জানা নেই। তবে মা, তোমার মায়ের এত কাছে আসার পর আমরা ওনাকে এখান থেকে না নিয়ে যাব না। এটাই অন্তিম সিদ্ধান্ত। নিয়ে চলো একে। হ্যাঁ, নিয়ে চলো। না না, ছাড়ো ছাড়ো আমাকে চন্দ্রগুপ্ত।